হঠাৎ করে কেন ভোরবেলাতে স্টেশনে আসলাম, কোথায় গেলাম, কি করলাম, কি বিপদ হলো সব কিছু দেখার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল আনিকাস ক্রিয়েটিভিটি। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরা হঠাৎ করেই স্টেশনে গিয়ে সেখান থেকে কোথায় গেলাম দেখতেই পাচ্ছেন, বিরামপুর রেলওয়ে স্টেশন। এটা দিনাজপুরে অবস্থিত। দিনাজপুর থেকে আরেকটু দূরে গিয়ে এটা অবস্থিত। হঠাৎ করে কেন দিনাজপুরে আসলাম, কি করলাম সেটা দেখার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। এই তো দেখতেই পাচ্ছেন, এটা বিরামপুর স্টেশন, যেটা দিনাজপুর একটা বড় জেলা আর সেই জেলাতে অবস্থিত। দেখতে পাচ্ছেন দিনাজপুরের এই বিরামপুর স্টেশনটা কতটা বড়। দিনাজপুরে পর্যটকদের জন্য রয়েছে অনেক সুন্দর সুন্দর স্পট, আর সেটা দেখার জন্য আপনারা আমার ভিডিওতে চোখ রাখুন এবং প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমরা একদিনে কয়েকটা স্পটে ঘুরবো, এই জন্য স্টেশন থেকেই একটা রিলেটিভের বাসায় গিয়েছিলাম এবং তার পরের দিনই আমরা চলে গিয়েছিলাম গাড়ি রিজার্ভ করে সেই সব স্পটগুলোতে যেখানে আমরা বেড়াবো। তো এটা দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে রাবার ড্রাম। দিনাজপুরের মোহনপুরে আত্রাই নদীর তীরে অবস্থিত এই রাবার ড্রাম। রাবার ড্রামটা দেখতে অসাধারণ। এটা কৃত্রিম মনুষ্য তৈরি। এই রাবার ড্রামটা এতটা সুন্দর যে এটা দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে অনেক পর্যটকরা আসতেই থাকে। তো আমরাও সেই পর্যটক হয়ে চলে গিয়েছিলাম সেই মোহনপুর আত্রাই নদীর বুকে এটা দেখার জন্য। এতটা সুন্দর ছিল, আর স্রোতটা দেখুন কতটা সুন্দর, মনেই হচ্ছে না যে এটা কৃত্রিম তৈরি, কতটা সুন্দর। যারা ভাবছেন এই ভ্যাকেশনে বা উইন্টার সিজনে কোথাও বেড়াতে যেতে চান বাট কোন স্পটে যাবেন সেটা খুঁজে পাচ্ছেন না, তাদের উদ্দেশ্যে বলি, আপনারা চাইলে এই যদি লং জার্নি করতে পারেন তাহলে এই দিনাজপুরে এসে এই সুন্দর সুন্দর জায়গাগুলোতে যেতে পারেন। তো আমরা সেখান থেকে চলে গেলাম রামসাগর দেখে দেখতে। আপনারা কি জানেন, রাজা দিনরাজের নামানুসারে দিনাজপুর জেলার নাম রাখা হয়েছে দিনাজপুর। আর এই রামসাগরটা তৈরি করেন সেই প্রাণনাথ এর পুত্র রাজা রামনাথ। তিনি প্রায় 15 লক্ষ শ্রমিক দিয়ে মাত্র 30,000 টাকা খরচ করে সেই সময় এই দিঘিটা খনন করেন। কথিত আছে একটা সময় পানির দুর্ভিক্ষ দেখা দিলে রাজা রামনাথ একজনকে বিসর্জন দিয়ে এই দিঘিটা খনন করেন অনেক কষ্টে। এই দিঘিটা খনন করতে 15 দিন সময় লেগেছিল। রামসাগর দিঘিটা এতটাই বড় যে আপনি এক প্রান্ত থেকে আরেক প্রান্ততে তাকালে কোনো কিছুই দেখতে পাবেন না, এতটাই বিশালতা তার। যেমন গভীরতা তেমন বিশালতা, আর আশেপাশে রয়েছে প্রচুর পরিমাণে গাছ, যেগুলো দেখলে আপনার মন ছুঁয়ে যাবে। যেহেতু এটা অনেক বড় জায়গা জুড়ে বিস্তৃত, সুতরাং এখানে পিকনিক স্পট হলে অনেক বেশি ভালো হয়। তাই যারা মনে করছেন পিকনিক স্পটের জন্য কোনো স্পট খুঁজে পাচ্ছেন না, তারা চাইলে এখানে আসতে পারেন। অনেক দূর দূরান্ত থেকে মানুষ এসে এইখানে পিকনিক করে। এই তো দেখতেই পাচ্ছেন ভেতরের সৌন্দর্যটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। বাচ্চারা অনেক বেশি এনজয় করেছে, যেহেতু বাচ্চাদের জন্য খেলাধুলার স্পট ছিল এইখানে। এই তো দেখতেই পাচ্ছেন আমার বাচ্চাগুলো কতটা এনজয় করছে। রামসাগর দিঘিটা এতটাই বড় যে আপনি যদি হেঁটে হেঁটে দেখতে চান তাহলে সারাদিন লেগে যাবে, বাট আপনার দেখাই শেষ হবে না। এটার সৌন্দর্য দেখা শেষ হবে না। আর তাই আমরা গাড়ি ভাড়া করে সেখানে গিয়েছিলাম। আপনারা মনে যদি করেন তাহলে ভ্যান নিয়েও যেতে পারেন, যেহেতু ভেতরে প্রবেশ করতেই অনেকগুলো ভ্যান থাকে। তো আমরা রামসাগর দিঘি দেখা শেষে চলে আসলাম মন্দির দেখতে। আমার একটা জিনিস খুব বেশি ভালো লেগেছে, ওখানে যারা অবস্থান করেন বা যারা ওখানে কর্মরত রয়েছেন, তারা সকল ধর্মাবলম্বীদেরকে এই মন্দিরের মধ্যে প্রবেশ করতে দিচ্ছেন। অনেক জায়গায় দেখা যায় যে মন্দিরের মধ্যে সবাইকে প্রবেশ করতে দেয় না, তার জন্য আমার খুব বেশি ভালো লেগেছে। তো দেখতেই পাচ্ছেন এটার বাইরের ফটকটা কতটা সুন্দর। মন্দিরের বাইরে যেমন সুন্দর, ভেতরটাও আরও বেশি সুন্দর। মন্দিরে প্রবেশের আগে আপনাকে জুতা খুলে ভেতরে প্রবেশ করতে হবে। ভেতরে প্রবেশ করলেই দেখবেন অনেক সুন্দর সুন্দর জিনিস। এটা ছিল শ্রী শ্রী কালিয়াজিউ মন্দির, পাশেই রয়েছে রাজবাড়ি। আর রাজবাড়ি থেকে এটা কাছেই করা হয়েছিল, কারণ রাজারা এখানে এসে উপাসনা করতেন। মন্দিরে এত এত মানুষ দেখে আমি অনেক বেশি বিস্মিত হয়েছিলাম। অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসছিল এই মন্দিরে। অনেকে মানত করছে, অনেকে প্রসাদ নিচ্ছে, অনেকে ভিডিও করছে। অনেক দূর দূরান্ত থেকে অনেক বেশি পর্যটক এসেছিল। দেখতেই পাচ্ছেন এটা সৌন্দর্য কতটা অভিভূত করবে আপনাকে। আপনি যদি মন্দির সম্পর্কে বা কোনো ইতিহাস সম্পর্কে কোনো কিছু জানতে চান তাহলে সেখানে অবস্থানরত মানুষকে আপনি জিজ্ঞাসা করতে পারেন, তাদের কাছে জানতে পারবেন এগুলোর ইতিহাসগুলো।
আপনারা চাইলে ওইখানে যে পণ্ডিতগুলো রয়েছে তাদের কাছ থেকেও ইতিহাসগুলো জানতে পারেন। আমরা বেশিক্ষণ সেখানে অবস্থান করিনি, কিছুক্ষণের মধ্যে বেরিয়ে পড়েছিলাম। আবারও অন্য এক জায়গায় যাওয়ার জন্য আমরা রওনা দিয়েছি। তার আগে ভাবলাম যে একটু রাজবাড়িটাও দেখে যায়। রাজবাড়িটা যেহেতু অনেক বেশি পুরনো হয়ে গেছে আর সামনে যেহেতু পূজা ছিল, তাই পূজা সংস্কারের জন্য কাজ চলছিল। দেখতেই পাচ্ছেন এখানে পূজার জন্য প্রিপারেশন নিচ্ছে সবাই। আর রাজবাড়িটা কতটা পুরনো হয়ে গেছে তারপরে মজবুত হয়ে দাঁড়িয়ে রয়েছে দিনাজপুরের বুকে, আর অনেক বেশি সুন্দর লাগছিল। আর ওইখানে যাওয়ার সময় দেখলাম যে অনেকেই সেখানে পাঁপড়, কুমড়ো বড়ি এগুলো বিক্রি করছেন। যারা এগুলো পছন্দ করেন তারা চাইলে নিয়ে আসতে পারেন। এই তো দেখতেই পাচ্ছেন আমরা রাজবাড়ি থেকে আসার পথে এইটা মিলেছে। এটা হচ্ছে মাঠ, এটাকে বলে বড় মাঠ। এই বড় মাঠে নাকি 2023 সালে প্রায় 5 লক্ষ মুসল্লি ঈদের নামাজ পড়েছেন। এই ঈদগাহটা এতটাই বিশাল যে এইখানে প্রচুর পরিমাণে মানুষ নামাজ পড়তে আসেন। এটাকে সবাই বড় মাঠ হিসেবেই চেনে। এখানে খুব সুন্দর একটা শহীদ মিনার রয়েছে। এরপর আমরা আবারও চলে গেলাম দ্য গ্র্যান্ড দাদু বাড়ি, যেটা দিনাজপুরেই অবস্থিত। এতটা সুন্দর একটা রিসর্ট এত ভেতরে লুকিয়ে থাকতে পারে তা আমার জানার বাইরে ছিল। অনেক ভেতরে এই রিসর্টটা, বাট এত বেশি সুন্দর যে আমাকে মনোমুগ্ধকর করেছে। চলুন আমরা ভেতরের সৌন্দর্যটা অবলোকন করি। বাইরে যেমন সুন্দর ঠিক ভেতরেও তেমন সুন্দর। আর এই পে স্টেশন থেকে আপনাকে সুলভ মূল্যে টিকিট নিয়ে ভেতরে প্রবেশ করতে হবে। আর ভেতরে প্রবেশ করতে আপনার জন্য রয়েছে সিকিউরিটি চেক ইন। আর সিকিউরিটি চেকিংয়ে আপনি সুন্দরভাবে চেক করে ভেতরে প্রবেশ করবেন। ভেতরে প্রবেশ করতেই আপনার সামনেই মিলবে এই ছোট্ট একটি ব্রিজ, যেটা কাঁচ দ্বারা তৈরি। একটু সামনে এগিয়ে গেলেই পাবেন একটা ক্যাফে বা কফি শপ, যেখানে আপনি চাইলে শুধু কফি না, তার সাথে পাবেন অনেক সুন্দর সুন্দর স্ন্যাক্সও। কফি শপটা ছোট্ট পরিসরে হলেও খুব বেশি ক্লিন এবং সুন্দর। আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এইখানে সুন্দর সুন্দর নান্দনিক চেয়ার টেবিল দিয়ে বসার সুব্যবস্থাও করা রয়েছে, যেটা দেখে আমার কাছে খুব ভালো লেগেছে। আর এই তো দেখতেই পাচ্ছেন ছোট্ট একটা ঝর্ণা, যেটা দেখে আপনার কাছে খুব বেশি ভালো লাগবে, ইচ্ছে হবে পানিগুলোকে টাচ করতে। কফি শপ থেকে বের হয়ে আমরা চলে গেলাম কিডস জোনে। যেহেতু আমরা বাচ্চাদেরকে সঙ্গে নিয়ে গেছি আর বাচ্চাদের সঙ্গে ঘোরাঘুরি করা, তাই তাদেরকে নিয়ে কিডস জোনে চলে গেলাম। আর কিডস স্টেশনগুলোতে এত সুন্দর সুন্দর জিনিস ছিল, বাট আমার কাছে মনে হয়েছে সবগুলো যদি ওপেন থাকতো তাহলে অনেক বেশি ভালো হতো। অনেক কিছুই ক্লোজ ছিল, এই জন্যই যে আমরা অফ ডেতে গিয়েছিলাম এবং সেখানে জনবল কম ছিল। জনবহুল জায়গাগুলোতে সব কিছুই ওপেন থাকে, আর যেহেতু এখানে মানুষজন কম ছিল তাই অনেক কিছুই ক্লোজ ছিল। আর ক্লোজ থাকাতেই আমরা সব কিছুতে এনজয় করতে পারিনি। তারপরেও আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এই রিসোর্টটা অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকাতেই আপনার ইচ্ছে করবে প্রিয় মানুষটাকে নিয়ে বা আপনার ফ্যামিলি নিয়ে টাইম স্পেন্ড করতে। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা এখানে ভিজিট করে যাবেন এবং রিভিউ দিবেন যে আপনাদের কেমন লেগেছে। এখানে অনেক সুন্দর একটা সুইমিং পুল ছিল, বাট এটাও ছিল পরিত্যক্ত। যেহেতু কোনো মানুষই নেই তাই এটাকেও ব্যবহার করা হচ্ছে না। আমার কাছে খুবই খারাপ লেগেছে। এগুলো যদি ওপেন থাকতো তাহলে কতইটা না ভালো লাগতো। দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ছোট্ট একটা কিডস জোন, যেখানে রয়েছে সুন্দর একটা ট্রেন, বাট এই ট্রেনটা ছিল বন্ধ। আমার বাচ্চারা খুবই মন খারাপ করেছে, ওরা ভালো ভালো জায়গাগুলোতে ঘুরতে পারছে না বা সেগুলো ইউজ করতে পারছে না, তাই তারপরেও কিছু করার নেই। আরও অনেক সুন্দর সুন্দর জায়গা ছিল, সেগুলো দেখে তাদের মনটা ভরে গিয়েছে। এই তো দেখতেই পাচ্ছেন এই জায়গাটাও আমার মন কেড়েছে, অনেক বেশি সুন্দর ছিল। এই পুকুরটা যদিও খুব বেশি বড় তা না, বাট খুব বেশি ছোটও না। চারপাশে এইরকম সুন্দর গাছ থাকার কারণে অনেক বেশি ভালো লাগছিল। এইখানে অনেক রেস্টিং রুম রয়েছে বা ডাইনিং হোম রয়েছে, যেগুলো আপনারা আগে থেকে বুকিং করে তারপরে এখানে আসবেন। যেহেতু আপনারা অনেক লং জার্নি করে সেখানে যাবেন, সুতরাং আপনাদেরকে আগে থেকে সেগুলো বুক করে যেতে হবে। চাইলে এখানে এসেও আপনি বুক করতে পারেন। এই নিরিবিলি পরিবেশে আপনার প্রিয় মানুষটাকে যখন আপনি এখানে নিয়ে আসবেন, সে অনেক বেশি খুশি হবে এবং আপনার প্রতি ইমপ্রেসড হবে। এই জায়গাটার নাম দেখতে পাচ্ছেন ওয়াটার গ্যালারি। যেহেতু এখানে ছোট্ট একটা পুকুর রয়েছে তাই এটার নাম দিয়েছে ওয়াটার গ্যালারি। আর এই তো পাশে রয়েছে বাচ্চাদের জন্য খেলাধুলার জায়গা। আমার বাচ্চারা এখানে খেলাধুলা করছিল, ওরা অনেক বেশি এনজয় করছিল। ওদের এনজয় করা দেখে আমার নিজের ছোটোবেলাটাকে মনে হচ্ছিল। আমরাও ছোটোবেলায় কত না জেনে এইরকম মজা করেছি, কতটা দুষ্টুমি করেছি। শুধু ঘুরলেই তো হবে না, যেহেতু দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেছে, পেটে তো টান পড়েছে। ক্ষুধা লেগেছে, ক্ষুধা লেগেছে, সেটা পেটের মধ্যেই চিৎকার করে কিছু একটা বলছে। তো যেহেতু ক্ষুধা পেয়ে গেছে তাই ভাবলাম যে বাইরে গিয়ে কিছু একটা খাই। তো আমরা রেস্টুরেন্টে গিয়ে
সুন্দর সুন্দর খাবার অর্ডার করলাম এবং খেলাম। যেহেতু রাজশাহীতে অনেক বেশি বা অনেক জায়গাতেই আমরা হাঁসের কালাভুনা খেয়েছি, গরুর কালাভুনা খেয়েছি, তাই ভাবলাম যে যেহেতু দিনাজপুরে এসেছি এখানকার কালাভুনাটা কেমন হয় সেটা একবার ট্রাই করে দেখি। তাই আমরা অর্ডার করলাম এখানে হাঁসের কালাভুনা। এখানে গরুর গোস্ত ছিল না, তাই আমরা হাঁসের কালাভুনা ছাড়াও অন্যান্য আইটেম ট্রাই করেছিলাম। তো মোটামুটি আমার কাছে খুব বেশি ভালো লেগেছিল। সেখান থেকে আবারও আমরা বেরিয়ে পড়লাম আরও একটি জায়গায় যাওয়ার উদ্দেশ্যে। তো অবশেষে এখানে আসার পর আমার মনটাই খারাপ হয়ে গিয়েছিল, এই জন্য যে এতটা সুন্দর এই জায়গাটা ছিল, আমার শুধু আফসোস হচ্ছিল আমি কেন অনেক আগে এখানে আসলাম না, কেন এত দেরি করে আসলাম। যেহেতু রাত হয়ে গিয়েছিল তাই আমি এই মসজিদটার সৌন্দর্য আপনাদের জন্য সুন্দর করে ভিডিও করতে পারিনি, সেটার জন্য আমার কাছে খুবই কষ্ট লাগছিল। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এই মসজিদটা। আমার মতো আপনারাও অবশ্যই আফসোস করবেন যদি একটাবার হলো এই মসজিদটা না দেখে থাকেন। তাই আমি আবারও আপনাদের সকলকে জানানোর উদ্দেশ্যে বলতে পারি যে দিনাজপুরে আসলে অবশ্যই আপনারা এই মসজিদটা দেখে যাবেন এবং এখানে নামাজ আদায় করবেন। কেননা এই মসজিদটা এতটাই মনোমুগ্ধকর যে আপনি বারবার আসতে চাইবেন এই মসজিদটা দেখার উদ্দেশ্যে এবং এখানে সালাত আদায় করার উদ্দেশ্যে। এছাড়াও দিনাজপুরে আরও একটি স্পট রয়েছে, সেটা হচ্ছে স্বপ্নপুরী, যেটা আরও মনোমুগ্ধকর এবং সুন্দর একটি জায়গা। অবশ্য আমি সেখানে এবার যাইনি, কেননা আমি এর আগেই সেখানে গিয়েছিলাম এবং অনেক বেশি এনজয় করেছি। দিনাজপুরে কয়লার খনি রয়েছে, সেটা কি আপনারা জানেন? আবারও কোনো একটা ভিডিও নিয়ে দেখা হবে আপনাদের সাথে, সেই পর্যন্তই ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।